হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু নার্ডভার্স। আমি আপনাদের দ্য রেসিডেন্ট নার্ড ইমন রহমান স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। ন্যায় বিচার যখন প্রতিশোধের রূপ নেয় তখন আপনি কত দূর যাবেন? কি হবে যদি দেবতারা বাস্তবে রূপ নেয় এবং তারা যদি দয়ালু না হয়? কি করবেন যখন আপনার দেশে হানাদারেরা গণহত্যা চালাবে এবং আপনার একমাত্র অস্ত্র হলো দৈবী আগুন, যা জানে শুধু ধ্বংস করতে? স্বাগত আর.এফ. কুয়াংয়ের দ্য পপি ওয়ারে, যেখানে ফ্যান্টাসি এসে মিশে গেছে ইতিহাসের অন্ধকারের কানাগলিতে। আমরা সাধারণত ফ্যান্টাসি বলতে যা বুঝি, পপি ওয়ার আসলে কিন্তু ঠিক তা নয়। এখানে কোনো এলফ বা ডোয়ার্ফ নেই, এখানে কোনো পুরনো ভবিষ্যৎবাণীও নেই যেটা একটা গ্রেটার রিভিলের আশা এবং হিরো যে তাকে হারাবে তা প্রফেসাইজ করে। এখানে রয়েছে শুধু ট্রমা, যুদ্ধ, একজন টিনেজ মেয়ে যাকে তার নিজের মনুষ্যত্ব আর ক্ষমতার ভিতরে যে কোনো একটা জিনিস বেছে নিতে হয়। পপি ওয়ার না সাধারণ ফ্যান্টাসিগুলোর মতো মধ্যযুগীয় ইউরোপ থেকে ইন্সপায়ার্ড না, এটা বেশ আধুনিক, বিশেষ করে বিংশ শতাব্দীর যুদ্ধ আর গণহত্যা থেকে অনুপ্রেরণা নেওয়া একটি গ্রিম ডার্ক ফ্যান্টাসি। এখানে শুভ বনাম অশুভ, সাদা বনাম কালোর কোনো লড়াই নেই। এখানে রয়েছে শুধুই ধূসর রঙে রাঙানো কতগুলো চরিত্র। একটু আগে আপনাদের বলেছি যে আর.এফ. কুয়াং মূলত চীনা ইতিহাস থেকে অনুপ্রাণিত, কিন্তু এর যে ঘটনাবলী সেটা আমরা যারা বাংলাদেশি আমাদের খুব কাছের। যেমন ধরেন, এই বইয়ের অন্যতম একটা উল্লেখযোগ্য অংশ যায় খুরডালাইন নামে একটা শহরের সিজে বা অবরোধে। এটার সাথে আসলে মিলে যায় ব্যাটেল অফ সাংহাই 1937 সালের, যেখানে পুরো সাংহাই শহরে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। এবং যদি আমি আমার নিজের দেশের কথা বলি তাহলে সেটা চলে যাবে 25শে মার্চের ঢাকা, যেখানে সাংহাইতে যেরকম বিশ্ববিদ্যালয়, রাস্তা, হাসপাতাল, মানুষের বাড়ি, প্রতিটি যুদ্ধের একটা ফিল্ড ছিল, থিয়েটার অফ ওয়ার ছিল। আমাদের ঢাকাতেও কিন্তু 25শে মার্চের রাত্রে পুলিশ লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল সবকিছুই কিন্তু থিয়েটার অফ ওয়ার ছিল, সবখানেই ম্যাসাকার চলেছে। তারপরে আসেন ধরেন নানজিং ম্যাসাকার, বা যেটাকে বইতে বলা হয়েছে গলিন নিলসের ম্যাসাকার। সেখানে না প্রায় 3 লাখ চাইনিজ খুন হয়েছিল জাপানি সৈন্যদের হাতে। এটা আমাদের যে আলুবদি গণহত্যা, চুকনগর গণহত্যা বা জিঞ্জিরা গণহত্যা আছে না, ঠিক যেন সেই গল্পটাই বলতেছে, শুধুমাত্র প্রেক্ষাপটটা আলাদা। গলিন নিলসের ম্যাসাকারের আর একটা দিক হলো সেখানে না হাজার হাজার নারীকে রেপ করা হয় এবং বিভিন্ন রিল্যাক্সেশন হাউস প্রতিষ্ঠিত করা হয়। সেরকমই একটা রিল্যাক্সেশন হাউসের বর্ণনা আমরা পাই রিনের সহপাঠী শ্রিং ভেঙ্কার মুখে, যেটা কিনা বেসিক্যালি একটা স্টেট স্যাংশন রেপ ক্যাম্প, সেটা আমাদের কিছুই না। এবং আমি যদি আবার একটু বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা এই উদাহরণ প্রচুর পাবো। এবং কনজারভেটিভ হিসাবে প্রায় 2 লক্ষ নারীকে আমাদের মুক্তিযুদ্ধের সময় ধর্ষণ করা হয়, এবং এটা সারা দেশেই কিন্তু এরকম স্টেট স্যাংশন রেপ ক্যাম্প ছড়িয়ে ছিটিয়ে ছিল। এরকম অসংখ্য ভেঙ্কা কিন্তু এখানেও রেপ হয়েছে এবং সেটা বাস্তব। এবং আয়রনিটাও হচ্ছে, যেই চীনের ইতিহাস নিয়ে আমরা এখানে কথা বলছি, যেটার উপর বেস করে লেখা বই নিয়ে কথা বলছি, 1971 সালে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সহায়তা করার অন্যতম দেশ ছিল কিন্তু এই চীন। আচ্ছা, আর পপি ওয়ার আর বাস্তব জীবন দুইখানেই না অত্যাচার, ধর্ষণ, গণহত্যা, এগুলো এড়ায় যাওয়া যায় না। এগুলো কিন্তু আমাদের ইতিহাসেরই অংশ। আমরা হাজার চাইলেও, হাজার চেষ্টা করলেও আমরা এটাকে মুছে ফেলতে পারবো। আর এই বইটার সেটিং চীন ইন্সপায়ার্ড ফিকশনাল একটা দেশ নিকান, কিন্তু এটা যেন সেই সব দেশের কথা বলে যারা ঔপনিবেশিক নৃশংসতা, গণহত্যা ও যুদ্ধাপরাধের শিকার, এবং এটা বাঙালির চেয়ে আর ভালো কে জানে। আমরা 224 বছর এর শিকার হয়েছি। রিন যখন গলিন নিলসের পথে হাঁটে, দেখে ক্ষত বিক্ষত লাশ, ঝলসানো শিশু, তখন এটা বাংলাদেশিদের জন্য আর ফিকশন থাকে না। আমরা যেন এটা পড়তে পড়তে আমরা নিজেদের দেশের রাস্তাতেই হাঁটি, দেখি জগৎজ্যোতি দাসকে, দেখি এরকম আরও অসংখ্য নাম না জানা শহীদকে, দেখে আসি সেই সব ঘটনা। ম্যাজিক সিস্টেম নিয়ে একটু কথা বলি এবার, যেহেতু এটা ফ্যান্টাসি, এখানে ম্যাজিক আছে। এখানে না ক্ষমতাগুলো আসে দেবতাদের থেকে। বেসিক্যালি কিছু লোক আছে যারা শামান, এবং তারা দেবতাদের ক্ষমতাটাকেই চ্যানেল করে, কিন্তু এই দেবতারা না দুর্বিনীত, দামাল এবং খুব ভয়ঙ্কর। এদের ভিতরে যার প্রধান যে কয়েকজন, তারা হচ্ছেন দ্য টর্টোয়েস অফ দ্য নর্থ, দ্য টাইগার অফ দ্য ওয়েস্ট, দ্য সার্পেন্ট অফ দ্য ইস্ট বা ড্রাগন অফ আরলং, ফিনিক্স অফ দ্য সাউথ এবং নোয়া দ্য স্নেইল গডেস। এছাড়া উল্লেখযোগ্য আরও রয়েছেন জেড এম্পারার, এরল্যাং শেন এবং শানশেং। এদের ভিতরে প্রথম বইতে সবচেয়ে বেশি আসে ফিনিক্সের কথা এবং টর্টোয়েস অফ দ্য নর্থের কথা। টর্টোয়েস অফ দ্য নর্থ দ্য গেট কিপারের গড, এবং তার চাইতে বেশি ইম্প্যাক্ট রাখে ফিনিক্স, যে কিনা শুধু পুনর্জন্মই না, একই সাথে প্রতিশোধ, যুদ্ধ আর রক্তপাতেরও দেবতা। এবং আমাদের যে প্রোটাগনিস্ট ফ্যাং রুনিন, এই ফিনিক্সের সাথে তার ভাগ্যের গাঁট ছড়াটা বাঁধে। এবং আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, এই সিরিজে ম্যাজিক ইউজার পাগলামি না
একটা আরেকটার হাত ধরে চলে, কারণ দেবতাদের যে ক্ষমতা এটা চ্যানেল করার জন্য শ্যামান বা ম্যাজিক ইউজাররা সাইকেডেলিক ড্রাগস ইউজ করে আত্মসমর্পণ করে তাদের আরাধ্য দেবতাদের কাছে। দেবতারা মূলত তাদের দেহে অধিকার করেই সবকিছু করে, এবং রিন না শুধু ম্যাজিকই শেখে না, সে আত্মসমর্পণ করে প্রাচীন এক বিধ্বংসী দৈব অস্তিত্বের কাছে, যার ফলাফল ভোগ করে মুগেন। এবার আসি আমাদের যে প্রোটাগনিস্ট ফ্যাং রুনিন, তার গল্পে তাকে পুরো বইতে রিন বলেই সম্বোধন করা হয়েছে, এবং আমি এখানেও তাকে রিন বলেই সম্বোধন করব। রিন গরিব, অনাথ, অত্যাচারিত এক যুদ্ধ শিশু, দ্বিতীয় পপি ওয়ারের পরে তার জন্ম। সে তবুও পরিশ্রমের ফলে ওইখানকার যে কেজু পরীক্ষা ছিল সেটাতে টপ রেজাল্ট করে সেনেগার্ডে চান্স পায়। এবং যদি আমি একটু কনটেক্সট দিতে চাই যে এটার ইম্পর্টেন্সটা, আমাদের দেশে বিসিএস সমান সমান ধরে রাখেন কেজু, আর সিনেগার্ডে চান্স পাওয়া মানে ফরেন ক্যাডারে চান্স পাওয়া। আর এই সিনেগার্ড থেকে নিকান সাম্রাজ্যের সব বিখ্যাত সামরিক যে কমান্ডার যারা তারা বের হয়। কিন্তু এই গল্পটা না রিনের জয়েন, এই গল্পটা আসলে রিনের পতনের। তার সাথে যে ফিনিক্সের বাঁধন, এটা থেকে মানুষ থেকে পরিণত করে এক দৈবীয় অস্ত্রে, যেটা শুধু ধ্বংসের লীলা খেলা বাদে আর কিছুই জানে না। এই ফিনিক্স না পুনর্জন্মে থাকে না, এ শুধু ধ্বংসই করতে যায়। আর এর পরিণতি হচ্ছে একটা গণহত্যা। মুগেন দ্বীপপুঞ্জের নিচে থাকা সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটিয়ে রিন পুরো একটি দ্বীপপুঞ্জ ধ্বংস করে দেয়, সাথে ধ্বংস করে লক্ষ লক্ষ নাম না জানা সাধারণ মানুষের জীবন। এবং রিনের পরিণতিটা না হয় সে হার্ভিডেন্টের উক্তির মতো, ইউ আইদার ডাই আ হিরো অর ইউ লিভ লং এনাফ টু সি ইয়োরসেলফ বিকাম দ্য ভিলেন। গণহত্যার প্রতিশোধ নিতে গিয়ে রিন নিজেও পরিণত হয় আরেক গণহত্যাকারীতে। ইতিহাসের অনেক বিপ্লবীর মতোই তার পিছনে পড়ে থাকে এক ধ্বংসস্তূপ এবং অসংখ্য লাশের সারি। ক্যারেক্টার ডাইনামিক নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে কুয়াং এর এই লেখাতে প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের প্রত্যেকটা অ্যাকশন আলটিমেটলি রিনের যে ক্যারেক্টার সেটাকেই শেপ করে এবং পদে পদে টেস্ট করে। তার ভিতরে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে যারা, তাদের নামটা বলছি, চেন কিটাই না চুপচাপ স্বভাবের একজন স্ট্র্যাটেজিক জিনিয়াস, অনেকটা রিয়েল লাইফ চাইনিজ হিরো জুগে লিয়াং এর উপর বেস করে তৈরি করা, এবং সে বেসিক্যালি রিনের মোরাল কম্পাস হিসাবে পারফর্ম করে। ঠিক আমাদের 71 সালে আমাদের যেরকম তাজউদ্দিন আহমেদ ছিলেন চুপচাপ স্ট্র্যাটেজিক একজন জিনিয়াস, তার মতো। এরপরে আসেন ইন নেঝা, এক কথায় বলতে গেলে প্রিভিলেজ ক্লাসের এলিটিস্ট দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। সে শুরু থেকেই রিনকে টর্চার করে, কারণ হাউ ডেয়ার রিন, যে সে সাধারণ একজন অনাথ থেকে সিনেগার্ডে চান্স পেয়েছে, যেখানে সাধারণত এলিট ক্লাসের লোকজনই চান্স পায়। এরপরে আলটান ট্রেংসিন, রিনের কমান্ডার, পোস্ট ট্রমেটিক ডিসঅর্ডারে ভুগে একজন ড্রাগ অ্যাডিক্ট, প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা শিশু যোদ্ধা থেকে রূপান্তরিত হওয়া একজন হিউম্যান ওয়েপন। তার উপরে না ছোটবেলায় বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট চালানো হয় এবং সেই জন্যই তাকে হেরোইনে অ্যাডিক্ট করে তোলা হয়। এবং ফাইনালি আমি যে দুইজনের নাম বলবো, তাদের একজন হচ্ছে মাস্টার জিয়াং, এক রহস্যময় শিক্ষক যে কিনা সংযমের বাণী প্রচার করে, ডাওয়িস্ট মতবাদী। বেসিক্যালি মাস্টার জিয়াং হচ্ছে রিনের যে ভুলে যাওয়া মনুষ্যত্ব, তার যে ভুলে যাওয়া সংযম, সেগুলোকেই না রিপ্রেজেন্ট করে। সব শেষে আমি বলবো শ্রিং ভেঙ্কার কথা। শুরুতে সে বেসিক্যালি ইন নেঝারই ফিমেল কাউন্টার পার্ট থাকে, কিন্তু যখন যুদ্ধটা শুরু হয় আলটিমেটলি সে শত্রুদের হাতে বন্দী হয়, এবং তারপরে তার যে পরিণতি হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে পড়ে নেন পজ করে, তাহলে বুঝতে পারবেন। আমার পক্ষে আসলে এটা বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, আপনি যদি যুদ্ধের ফলাফল কখন নিজের চোখে দেখেন, তাহলে এই বইটা ভাই রিয়েলি হিট স্যার, পুরো গাট পাঞ্চ দেয় যে দম বের হয়ে যাবে টাইপ। আমার একটা অভ্যাস আছে, আমি যখন যে বইটা পড়ি তখন সেটার গল্পটা আমার মাকে বলি, এবং যখন এই গল্পটা বলতেছিলাম আমার আম্মার চোখ দিয়ে পানি বেরোচ্ছিল, এবং তার মুখে ছিল তার উদয় ভাইয়ের কথা। ইনি হচ্ছেন আমার আম্মার চাচাতো ভাই। 1971 সালে তাকে জবাই করে মেরে ফেলা হয়। অর্থাৎ আমার পরিবারেও একজন শহীদ আছে, আমার আম্মার পিঠাপিঠি ভাই। এই জন্য এটা আমার একটু আপন একটা কষ্ট। আর এই বইটা পড়তে গেলে না কিছু প্রশ্ন ঘুরে ফিরে আসে। তার ভিতর অন্যতম হচ্ছে, স্বাধীনতা কি ধ্বংসের আর এক নাম হইতে পারে? প্রতিশোধ কি আপনি কখনো জাস্টিফাই করতে পারবেন? নাকি আগুন নিয়ে খেললে কি হয়? এই প্রশ্নগুলো না বারবার ঘুরে ফিরে আসবে। ফিনিক্স যেরকম সব পুড়ায় ছাই করে দিয়ে পুনর্জন্ম আনে, রিনও সেরকম সবকিছুই পুড়িয়ে ছারখার করে দেয়। কিন্তু নতুন ভোর হয়তো বা সেভাবে আসে না। পুড়িয়ে ছারখার করাটাই কি একমাত্র রাস্তা? প্রশ্নগুলো আবার আসবে আপনার মনে। কুয়াং এর লেখার ভালো মন্দ নিয়ে বলতে গেলে রিয়েলিস্টিক্যালি রাইটিং স্টাইল যেটা, ইট প্যাক্স আ পাঞ্চ, গার্ড পাঞ্চ। কিন্তু আসলে এই লেখাটা না সবার জন্য না। এবং ভালো খারাপ দুটো দিকই বলবো। আগে খারাপটা বলি, পরে ভালোটা বলবো। খারাপ দিকগুলোর ভিতরে প্রথম দিকটা হচ্ছে লেখা এক্সট্রিমলি গ্রাফিক, অ্যাজ ইন গণহত্যার ডিটেলস, তারপর সেক্সুয়াল ভায়োলেন্সের সিনগুলো এতটা ডিটেল যে আমি 2বার বমি করেছি। এবং তার ভিতরে একটা ছিল একজনের চামড়া ছাড়িয়ে নেওয়া হয় জ্যান্ত অবস্থায়, তার কারণ সে হচ্ছে স্ট্র্যাটেজিক মাস্টার ছিল, অ্যান্ড হি ওয়াজ আ কমান্ডার অফ ফোর্স। সেকেন্ড দিকটা হচ্ছে ফার্স্ট হাফের পেজটা না বেশ স্লো, এটা আর একটু ফাস্ট হইলে বেটার হইতো। কাহিনীটা ঝুলে যাচ্ছিল অনেক। এবং লাস্ট যে দিকটা আমি বলবো কনসের ভিতরে, সেটা হচ্ছে প্রচুর হিস্টোরিক্যাল রেফারেন্স আছে,
এবং অনেকটা ইনসাইড জোক। আপনি যদি তাদের চেনেন সেই ক্যারেক্টারগুলোকে, আপনি তাহলে ফুল মজাটা নিতে পারবেন। ক্যাজুয়াল পাঠকদের ধরতে এটা একটু সমস্যা হবে। এবার ভালো দিকগুলো বলি। যুদ্ধের ভয়াবহতা নিয়ে এটা একদম ব্রুটালি অনেস্ট। আর কুয়ান এখানে ইতিহাস বেস্ট উপন্যাস লিখছে, উপন্যাসের নামে ইতিহাস লেখা নাই। অনেক সময় ঐতিহাসিক উপন্যাসগুলো না এই লাইনটা ঠিক রাখতে পারে না। থার্ড যে জিনিসটা হচ্ছে কমপ্লেক্স প্রোটাগনিস্ট, মানে কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোটাগনিস্ট নেই। প্রত্যেকে গ্রে, প্রত্যেকের ইস্যুস আছে, কেউ মেরি বা মার্টিস না, প্রত্যেকে ফ্লড। এবং সাপোর্টিং ক্যারেক্টারগুলোর ক্ষেত্রেও সেম। এবং ফাইনালি আমি সাধারণত ফ্যান্টাসি পড়ি টু এসকেপ ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড, কিন্তু এই পপি ওয়ার্ডটা না আসলে একটা আয়না। প্রত্যেক মুহূর্তে এটা আমাকে আমাদের স্বাধীনতা সংগ্রামের সামনে এনে দাঁড় করিয়েছে, মনে করিয়েছে আমরা হানাদারদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে যাই কি মূল্য দিয়েছি। কমেন্টে একটু আমাকে জানাবেন এটা নিয়ে আপনাদের অনুভূতি, যদি পড়ে থাকেন, বা যারা এই ভিডিও দেখে পড়তে চাচ্ছেন তারাও একটু জানাবেন যে আপনারা পড়বেন। আর শেষে কিছু প্রশ্ন রেখে যায়, পড়ার পরে না হয় এসে উত্তরটা দিয়ে যান। তার ভিতরে দুটো হচ্ছে, রিন কি নিজে থেকে তার এই অ্যাট্রোসিটিগুলো কমিট করেছে, নাকি পরিস্থিতি তাকে বাধ্য করেছিল? অ্যাজ ইউজুয়াল, ভালো লাগলে লাইক, না লাগলে ডিসলাইক, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন টু গেট দ্য নোটিফিকেশন ফর মাই নেক্সট ভিডিও। হ্যাভ আ গুড ডে। আমি দেখা হবে আপনাদের সাথে আমার পরের ভিডিও।